আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী গুজরাটে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আদিবাসী সম্প্রদায় নানা সময়ে যে অবিচারের সম্মুখীন হয়েছে তা দূর করার জন্য সরকার বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে জাহাজ নির্মাণের জন্য ভারত কোরিয়া সহযোগিতা মডেল ভারতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে বিশ্ববাজারেও যোগান অব্যাহত রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চা কফি সহ বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করলেও G20 সম্মেলন পরিকল্পনা অনুসারেই অনুষ্ঠিত হবে। কলম্বোয় মহিলা দৃষ্টিহীন দিব্যাঙ্গ T20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে 63 রানে এগিয়ে থেকে আজ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ভেড়িয়াপাড়া শহরে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্যের সংরক্ষণ, বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলি পরিকল্পনা করা হয়েছে। বিরসা মুন্ডার জন্মদিন জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। শ্রী মোদী বলেন, যখনই দেশের গৌরব, আত্মসম্মান এবং স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে তখনই আদিবাসী সমাজের মানুষরা সামনের সারিতে থেকে সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডোরের অধীনে নির্মীয়মান সুরাট স্টেশন পরিদর্শন করেন। শ্রী মোদী দেবমগরা গ্রামে পাণ্ডরী মায়ের মন্দিরে প্রার্থনা করেন। আদিবাসী সম্প্রদায় নানা সময়ে যে অবিচারের সম্মুখীন হয়েছে তা দূর করার জন্য সরকার বদ্ধপরিকর বলে শ্রী মোদী জানিয়েছেন। উন্নয়নের সুফল যাতে তাদের কাছে পৌঁছয় তা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি জানান। পরে বিহারে এনডিএর জয় নিয়ে তিনি বলেন, বিহার নির্বাচন এখন দেশ জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। बिहार आज दुनिया भर में छाया हुआ है। दुनिया में कहीं जाइए बिहार की टैलेंट आपको नजर आएगी और ऐसा बिहार अब विकास में नई ऊंचाई को प्राप्त करने का मिजाज दिखा रहा है। इस चुनाव में उस मिजाज के दर्शन हुए हैं। बिहार की माताएं, बहनें और बिहार के नौजवान, महिला, युवा, ये एक ऐसा माई कॉम्बिनेशन बना है जिसने आने वाले अनेक दशकों की राजनीति का नींव मजबूत कर दी है। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে জাহাজ নির্মাণের জন্য ভারত কোরিয়া সহযোগিতা মডেল শুধুমাত্র ভারতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে তাই নয়, বরং বিশ্ববাজারেও যোগান অব্যাহত রাখবে। শ্রী পুরী উল্লেখ করেন যে জাহাজ নির্মাণে কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে ভারতের রয়েছে শক্তিশালী চাহিদা, দক্ষ জনবল এবং সহায়ক নীতি। এই ধরনের সহযোগিতামূলক ব্যবস্থার অধীনে নির্মিত জাহাজগুলি 5 বছরের মধ্যেই খরচ পুনরুদ্ধার করতে পারে এবং ভারতকে একটি প্রধান সামুদ্রিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। রাজ্য নির্বাচন কমিশন দিল্লি পুর নিগমের 12টি ওয়ার্ডের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষার কাজ শেষ করেছে। পুর নিগমের 12টি শূন্য আসনের জন্য 133টি মনোনয়নপত্র জমা পড়েছে। কমিশন জানিয়েছে, পরীক্ষার পর 53টি মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে এবং 80টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, এ মাসের 30 তারিখে দিল্লি পুর নিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মহারাষ্ট্রের থানে জেলার একটি আদালত কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীর দায়ের করা মানহানির মামলার শুনানি 6 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। ভিওয়ান্ডির যুগ্ম নগর দায়রা বিচারক PM কোলসের এজলাসে গতকাল মামলাটি শুনানি হয়। শুনানির সময় অভিযোগকারী রাজেশ কুন্তের আইনজীবী নিজামপুরা থানার ইন্সপেক্টর অশোক সাইকরকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। প্রধানমন্ত্রী গতকাল ভার্চুয়ালি মণিপুরের কাংপোকপি জেলার সোংপেজাং গ্রামে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাংপোকপির জেলাশাসক মহেশ চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ভাষণে জেলাশাসক বলেন, এরকম একটি বিদ্যালয় এখানে থাকলেও নতুন এই বিদ্যালয়টি আশপাশের এলাকা এবং মহকুমাগুলির জন্য যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আল ফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে, একটি প্রতারণার জন্য এবং অন্যটি জালিয়াতির ধারায়। দিল্লি পুলিশের একটি দল গতকাল জাতীয় রাজধানীর ওখলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অফিস পরিদর্শন করেছে। দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়কে একটি নোটিশও পাঠিয়েছে এবং তাদের কাছ থেকে কিছু নথি চেয়েছে। এতে বলা হয়েছে, ইউজিসি এবং জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল ন্যাক তাদের পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ে গুরুতর অনিয়ম চিহ্নিত করার পর এফআইআরগুলি নথিভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে নর্দার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের উপরাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক সহ অন্যান্যদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। আধিকারিকরা জানিয়েছেন, 32তম এনজেডিসি বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়, জলবন্টন সংক্রান্ত সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হবে। একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে ফরিদাবাদে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরেই এই বৈঠক। এনজেডিসি বৈঠক সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জোনাল কাউন্সিল দেশ গঠনে এখন অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে উত্তরাঞ্চলীয় পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের 21% জমি এবং 13% জনসংখ্যা দেশের উত্তরাঞ্চলে বসবাস করে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, মৌসুমি ফল ও ফলের রস, চা, কফি, কোকো, কমলালেবু, টমেটো, গোমাংস, মশলা আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর এই নির্দেশ কার্যকর হবে। এই সিদ্ধান্তে উপকৃত হবে ভারতের আম, বেদানা এবং চা রপ্তানি। ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানির ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অতিরিক্ত আরও 25% শুল্ক যোগ করেছিলেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাম্প এর আগে জেনেরিক ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড় দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করলেও G20 সম্মেলন পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গের ক্লিপটাউনে ভাষণে রামফোসা বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব নেতাদের স্বাগত জানাতে এবং একটি সফল বৈঠক করতে প্রস্তুত। তিনি আরও বলেন যে বেশিরভাগ G20 নেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। আফ্রিকানদের প্রতি দুর্ব্যবহার এবং গণহত্যার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ সম্মেলন থেকে সমস্ত মার্কিন প্রতিনিধিদের প্রত্যাহার করে নিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তারা এই ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছে। উল্লেখ্য, G20 সম্মেলন দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গে 22 এবং 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। চিলিতে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। মূল লড়াই ক্ষমতাসীন বামপন্থী জোট এবং ডানপন্থী প্রার্থীদের মধ্যে। ক্রমবর্ধমান অপরাধের হার, অভিবাসন নীতি এবং বামপন্থী রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের কিছু নীতির প্রতি অসন্তোষ এই নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। নির্বাচনে যদি কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পান, তবে চিলির আইন অনুসারে 2 অগ্রণী প্রার্থী 14 ডিসেম্বর দ্বিতীয় দফায় নির্বাচনে যাবেন। মোট 8 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদের মধ্যে এগিয়ে রয়েছেন 3 জন, অতি রক্ষণশীল রাজনীতিবিদ জোসে আন্তোনিও কাস্ট, উদারপন্থী জোহানেস কাইজার এবং দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সদস্য জিনেথ জারা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিষয়ে আলোচনা করেছেন। গাজা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং গাজা উপত্যকায় বন্দি বিনিময়, ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা এবং সিরিয়াকে স্থিতিশীল করার মতো বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন দুই নেতা। কলম্বোয় মহিলা দৃষ্টিহীন দিব্যাঙ্গ T20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। এই লড়াই রোমাঞ্চকর হয়ে উঠবে কারণ উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নেওয়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 10 উইকেটে জয়ের পর উজ্জীবিত। টুর্নামেন্টে এটি তাদের টানা 4র্থ জয়। ইডেনের প্রথম ক্রিকেট টেস্টের 3য় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের থেকে 63 রানে এগিয়ে দিনের খেলা শুরু করবে। গতকাল ভারতের প্রথম ইনিংস 189 রানের জবাবে শেষ হয়ে যায়। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে তারা 7 উইকেটে 93 রান করে। রবীন্দ্র জাদেজা 4 উইকেট নিয়েছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 159 রান করেছিল। গ্রেটার নয়ডায় আজ থেকে 20 নভেম্বর পর্যন্ত শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল শুরু হচ্ছে, চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী গুজরাটে 9,700 কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চা, কফি সহ বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। চলতি মাসের মধ্যে সমস্ত ভোটদাতাদের কাছ থেকে পূরণ করা এসআইআর ফর্ম সংগ্রহের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর কাজের পর্যালোচনা ও নির্বাচন কেন্দ্রিক নানা কর্মসূচিতে যোগ দিতে কমিশনের একটি প্রতিনিধি দল 18 তারিখ এ রাজ্যে আসছে। রাজ্য সরকার এসআইআর এর কাজে অসহযোগিতা করার কারণেই বিএলওদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কেবিল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষকদের চাকরি রাজ্য সরকারকেই সুনিশ্চিত করতে হবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দাবি করেছে। কলকাতায় দুদিনের 67তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের গতকাল সূচনা হয়েছে। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে 63 রানে এগিয়ে থেকে আজ দিনের খেলা শুরু করবে। আসছি বিস্তারিত সংবাদে। চলতি মাসের মধ্যেই সমস্ত ভোটদাতাদের কাছ থেকে এসআইআর পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ে এক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নির্দেশ দিয়েছেন। 100% ফর্ম বিলির কাজ এখনও কেন শেষ হয়নি তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে 7,55,00,000 ইনোমারেশন ফর্ম বন্টন করা হয়েছে, যা মোট ভোটারের 98.50%। কোথাও কোনো সমস্যা থাকলে তা অবিলম্বে মিটিয়ে ফেলার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন। এদিন বিএলওদের নিরাপত্তা নিয়ে ঐক্যমঞ্চ লিখিত অভিযোগ জানানোয় মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করতে ডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজের অগ্রগতির পর্যালোচনা ও বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 18 তারিখ রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। নির্বাচন কমিশনের দলটি কলকাতার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর এর কাজের পর্যালোচনা করবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণ জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তারা বৈঠক করবেন। এরপর দলটি 4 জেলায় সফর করার কথা। আগামী 21 নভেম্বর ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য কমিশনের আরেকটি প্রতিনিধি দল আগামী 20 নভেম্বর রাজ্যে আসছে। এদিকে এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি না করার দাবিতে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ডেটা এন্ট্রির প্রশিক্ষণ শিবির চলাকালীন স্লোগান দিতে দিতে শিবির ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। হাওড়ার টিকিয়াপাড়ার প্রশিক্ষণ কেন্দ্রেও বিক্ষোভ দেখান বিএলওরা। মুর্শিদাবাদের কান্দিতেও বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। রাজ্য সরকার এসআইআর এর কাজে অসহযোগিতা করার কারণেই বিএলওদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। রাজ্য নির্বাচন বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজভবনে গতকাল জনজাতীয় গৌরব দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্য থেকে দুর্নীতি এবং হিংসা দূর করা গেলে তবেই পশ্চিমবঙ্গ তার প্রকৃত গৌরব ফিরে পাবে। Before election, certainly violence has to be curbed. Corruption has to go from the electioneering process. This state will come back to its original glory only if the canker, that is corruption and violence, are rooted out. Otherwise, we cannot have free and fair elections. রাজ্যপাল গতকাল গভর্নর্স বিরসা মুন্ডা পুরস্কারের কথাও ঘোষণা করেছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের 250 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হলেও এ রাজ্যে মহিলারাই সব থেকে বেশি নিপীড়িত বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ালেও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ।
প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক চিঠি লিখে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব সুরক্ষার আর্জি জানিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের অনেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বলে তিনি উল্লেখ করেন। তারা আতঙ্ক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে উল্লেখ করে অধীরবাবু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া থেকে তাদের অব্যাহতি দেওয়ার কথা বলেছেন। শিলিগুড়ির স্যালিসিয়ান কলেজে দুদিনের রোজগার মেলার আজ শেষ দিন। রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ রোজগার মেলায় সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই মেলায় ভারতের 50টি কোম্পানিতে 12,000 কর্মী নিয়োগ করা হবে বলে খবর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ 12,445টি। 10টি পদের জন্য 16 জনকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে। এসএসসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল আগামী 17 তারিখ থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এদিকে এই তালিকায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনেকের নাম নেই বলে অভিযোগ উঠেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, যারা এতদিন ধরে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতা করেছেন তাদের পক্ষে নতুন করে পরীক্ষায় বসা সম্ভব ছিল না। ফলে অনেকের পরীক্ষা ভালো হয়নি। ইন্টারভিউতে যারা ডাক পাননি তাদের চাকরি সরকারকে সুনিশ্চিত করতে হবে বলেও দাবি করেছেন তিনি। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় জলপাইগুড়ির বিডিও প্রশান্ত বর্মনের নীলবাতি লাগানো গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাইপাসের ধার থেকে সেটি উদ্ধার করা হয়। ওই গাড়ি করেই ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ নিউটাউনের জঙ্গলে ফেলা হয়েছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণের ঘটনা তদন্তে রাজ্যের উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামের বাসিন্দা চিকিৎসক জান নিসার আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে তাকে আটক করেছিলেন এনআইএর তদন্তকারীরা। কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজ রাত 11:30টায় পৃথিবী প্রবেশ করবে সিংহ রাশিতে। প্রতি 33 বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করা ধূমকেতু 55P টেম্পল টার্টেলের ফেলে যাওয়া লেজের সঙ্গে বায়ুমণ্ডলের সংঘর্ষে শুরু হবে উল্কা বৃষ্টি। মহাকাশ বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী আকাশবাণীকে জানালেন, টেম্পল টার্টল সূর্যের কাছে যখন আসে তখন একটা করে লেজ তৈরি হয়। সে 33 বছর পর পর একটা করে লেজের টুকরো ওর অরবিটে ফেলে রেখে দিয়ে চলে যায়। এবার এই অরবিটের সঙ্গে পৃথিবী যখন ক্রসিং চলে তখন সেই অরবিটে ফেলে রাখা ধুলোগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে। এবার যেহেতু পৃথিবী সিংহ রাশির দিকে মুখ করে যাচ্ছে তখন মনে হয় যেন ধুলোগুলো সিংহ রাশির দিক থেকে পৃথিবীর মধ্যে এসে ঢুকছে। রাত্রি 3টের সময় নাগাদ সিংহ রাশিটা যখন মাথার ওপরে থাকবে তখন এটা সবচেয়ে বেটার দেখা যাবে। কলকাতায় দুদিনের 67তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের গতকাল সূচনা হয়েছে। ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালি দত্ত বলেন, এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম, সংবাদ ও কারিগরি বিভাগ সমান্তরালে কাজ করার ফলেই সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান প্রচার সম্ভব হয়। অনুষ্ঠান বিভাগ, সংবাদ বিভাগ, কারিগরি বিভাগ ও প্রশাসন বিভাগের সমন্বয়ে সারা বছর ধরেই আকাশবাণী কলকাতা সচেষ্ট সম্প্রচারে তার আদর্শ ভূমিকা পালন করে চলেছে। এটা সবাই আমরা জানি যে ফিডব্যাক যে কোনো মিডিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফোন করা, চিঠি লেখা, SMS করা, মেইল পাঠানোর মাধ্যমে অংশগ্রহণ করছেন আমাদের প্রিয় শ্রোতারা। শ্রোতাদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত মূল্যবান আমাদের কাছে। তাদের পরামর্শ সঠিক পথ দেখাতে সাহায্য করে আমাদের। নভেম্বর মাসে সাধারণত তাপমাত্রা যেরকম থাকে তার তুলনায় এবার সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমেছে। তবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তাপমাত্রা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো কম চলছে। অর্থাৎ নভেম্বর মাসে এই সময় মিনিমাম টেম্পারেচার যা থাকার কথা তার থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো কম রয়েছে। উত্তরের হাওয়া, যেটা উত্তর পশ্চিমের হাওয়া, তার শক্তি কিছুটা কমবে, স্ট্রেংথ কমবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ। ইডেনের প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের থেকে 63 রানে এগিয়ে থেকে আজ দিনের খেলা শুরু করবে। গতকাল ভারতের প্রথম ইনিংসে 189 রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 7 উইকেটে 93 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের মধ্যে সমস্ত ভোটদাতাদের কাছ থেকে পূরণ করা এসআইআর ফর্ম সংগ্রহের কাজ শেষ করতে
নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকার এসআইআর কাজে অসহযোগিতা করার কারণেই বিএলওদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। কলকাতায় দুদিনের ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের গতকাল সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।